মাসে স্যালারি তোলা হয়ে গেছে কিছু শিক্ষকের, তারপরে আবার বলছেন পুনর্বিবেচনা। অনেকেই চান দুর্নীতিপূর্ণ নিয়োগ হোক, এবং দুর্ভাগ্য হলেও সত্য, একটি জাজমেন্টকে গ্রহণ করার পরে একসঙ্গে গ্রহণ আর বর্জন চলতে পারে না। আদৌ এই মামলা আদালত পর্যন্ত পৌঁছবে কিনা আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। অর্থাৎ জাজমেন্টের এক্সিকিউশন হয়ে গেছে, তারপরে আর কিসের পুনর্বিবেচনা? লোকে বুঝে গেছেন যে টাকা দিয়ে চাকরি নিলে সেই চাকরি চলে যায়, নির্দেশ মোতাবেক বেনিফিট নিয়ে নিলেন, দিয়ে বলছেন নির্দেশকে পুনর্বিবেচনা করতে হবে। এটা হয় না। এর স্কোপ এমনিতেই খুব লিমিটেড। তারপরে এই যে এসএসসির মামলায় যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করা হলো, সেই মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের নির্দেশের পরে সেই স্কোপ আরো ক্ষুদ্রতর হয়েছে, আরো ক্ষীণতর হয়েছে। তার কারণ খুব পরিষ্কার। সেখানে এসএসসি আন্ডারটেকিং দিচ্ছে যে তারা 31 মের মধ্যে তারা অ্যাডভার্টাইজমেন্ট করবে, 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করবে। এবং শুধু তাই না, সেই নির্দেশ মোতাবেক অলরেডি কিছু শিক্ষক যারা নিজেদের যোগ্য বা বৈধ বলছেন তারা স্কুলে যাচ্ছেন। ফলে সেই যে নির্দেশ, সেই নির্দেশের এক্সিকিউশন হয়ে গেছে। জাজমেন্টের পরবর্তী নির্দেশ, এবং সেখানে আন্ডারটেকিং দেওয়া, এবং সেই তার বেনিফিট হিসাবে স্কুলে যাওয়া, অর্থাৎ জাজমেন্টের এক্সিকিউশন হয়ে গেছে। তারপরে আর কিসের পুনর্বিবেচনা? ফলে পুনর্বিবেচনার স্কোপ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে দেখুন, রিভিউ করতেই পারে না আইনসঙ্গত দিয়ে মামলায়। রাজ্য সরকার হেরেছে আর রিভিউ করেছে, হাইকোর্টে হারলো, রিভিউ করলো, হেরে গেল। আবার স্যাটে গেল, স্যাটে হারলো, রিভিউ করলো, হেরে গেল। আবার তার এগেনস্টে হাইকোর্টে আসলো, হেরে গেল, তার এগেনস্টে আবার রিভিউ করলো, হেরে গেল। দিয়ে মামলায় 3বার রিভিউ হয়েছে, 3বারই হেরেছে রাজ্য সরকার। ফলে এই যে রিভিউয়ের স্কোপ এমনি লিমিটেড হয়, তার উপরে দাঁড়িয়ে তার অর্ডার এক্সিকিউশন হয়ে গেছে, আন্ডারটেকিং দেওয়া হয়ে গেছে, সেই অর্ডারের বেনিফিট নিয়ে মাসে স্যালারি তোলা হয়ে গেছে কিছু শিক্ষকের, তারপরে আবার বলছেন পুনর্বিবেচনা। একটি জাজমেন্টকে গ্রহণ করার পরে একসঙ্গে গ্রহণ আর বর্জন চলতে পারে না। আন্ডারটেকিং দিলেন, আন্ডারটেকিং দেওয়া মানে কি? কনসেন্ট দেওয়া। কনসেন্ট দিয়ে যে নির্দেশ নিলেন, সেই নির্দেশকে পরবর্তীতে চ্যালেঞ্জ করবেন, বলবেন না পুনর্বিবেচনা করতে হবে। নির্দেশ মোতাবেক বেনিফিট নিয়ে নিলেন, দিয়ে বলছেন নির্দেশকে পুনর্বিবেচনা করতে হবে। এটা হয় না। সাধারণভাবে রিভিউয়ের শুনানি ডাইরেক্ট আদালতে আসে না, চেম্বারে যায়। চেম্বারে যদি মনে করেন যে সেই বিচারপতিরা যে না এটি আদালতে শোনার জন্য যোগ্য, তবেই সেটি আদালতে আসে। ফলে আদৌ এই মামলা আদালত পর্যন্ত পৌঁছবে কিনা আমার মনে যথেষ্ট সন্দেহ আছে। রিভিউটা যখন ডিফেক্ট কিওর হয়ে যায়, তখন ওই সাধারণভাবে সুপ্রিম কোর্টে 1:30টার সময় বিচারপতিরা নিজেদের মধ্যে কথা বলে নেন যে এই রিভিউটি অ্যালাউ করা উচিত নাকি এই রিভিউটি ডিসমিস করা উচিত। যদি রিভিউটি যদি আদালতে শোনার যোগ্য হন, তাহলে আদালতে সেই ডিসটেট করান, তারপর শোনেন। আর যদি মনে করেন যে না এটা শোনার কোনো প্রয়োজন নেই, আদালতে ডিসমিস করে দেন। ফলে এটা চেম্বারেই ডিসাইড হয়। আমাকে যদি বলেন, তাহলে আমার যদি ব্যক্তিগত অনুধাবনা বলেন, সে ব্যক্তিগত অনুধাবনা হচ্ছে আসলে এরা একটু বিষয়টিকে একটু বিলম্বিত করতে চাইছেন। তার কারণ হচ্ছে এরা মনে করছেন যে, বিশেষ করে যারা চান দুর্নীতিযুক্ত নিয়োগ হোক, তারা মনে করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাজার থেকে টাকা তোলা যাবে না। তার কারণ লোকে বুঝে গেছেন যে টাকা দিয়ে চাকরি নিলে সেই চাকরি চলে যায়, এবং মাইনে হিসেবে যে টাকা পাবেন সেটাকে ফেরত দিতে হয়। ফলে কেউ টাকা দিয়ে আর পশ্চিমবঙ্গে আর চাকরি কিনবে না। এরা বুঝেছেন যে আর টাকা দিয়ে যেহেতু চাকরি কিনবে না, এদের লাভ নেই, তাই এরা বিষয়টিকে একটু প্রলম্বিত বা বিলম্বিত করে এরা চাইছেন যে চাকরির বিক্রির বাজার তৈরি হলে তখন আস্তে আস্তে চাকরি বিক্রি করে বাজার থেকে টাকা তুলে নিয়ে আবার চাকরি দেব। এটা অনেকের ভাবনা হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে যদি আপনি দেখেন, এই চেষ্টা যদি কেউ করে তাহলে কিন্তু তাকে ওই একই পরিণতির দিকে যেতে হবে। কিন্তু সেই প্রচেষ্টা তো তারা করবেনই, কারণ তারা অনেকেই চান দুর্নীতিপূর্ণ নিয়োগ হোক, এবং দুর্ভাগ্য হলেও সত্য তারা অনেকেই বিভিন্ন পদে বসে আছে, পদাসীন রয়েছে।